দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আসি আমি মাসুদ রানা। দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানের অনুরোধেই যুদ্ধবিরতিতে তারা চলে গেছেন এবং সেই সাথে সাথে তাদের যুদ্ধবিরতি আলোচনা চলছে, শান্তি চুক্তি আলোচনার জন্য তারা আজকে মোটামুটি আক্রমণ বন্ধ করে দিয়েছে। তবে এই দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগী। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তথা ট্রাম্পের পক্ষ থেকে যে দাবিটা তোলা হয়েছে যে ইরানের অনুরোধেই যুদ্ধ বন্ধ করা হয়েছে এবং আলোচনা টেবিলে বসা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যাচার। পাশাপাশি আজকে দেখেন যুক্তরাষ্ট্র কেন ইরানের উপর আক্রমণ বন্ধ করলো, সে বিষয়টি আমরা আজকে ভিডিওতে খতিয়ে দেখার চেষ্টা করবো যে এর পিছনের উদ্দেশ্যটা কি, কারণটা কি। আজকে আসলে কি যুক্তরাষ্ট্র বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো তোলা হচ্ছে যে তাদের নাকি ইনসেপ্টর মিসাইল ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেই কারণে তারা যুদ্ধ থেকে সরে আসছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো কৌশল আছে। দর্শক, ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো, অবশ্যই থাকবেন সাথে। ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। সেই সাথে সাথে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করবো যে গত কয়েকদিন যাবৎ ভারতের যে রাজনীতিতে এক উত্তপ্ত আবহাওয়া বইতেছে, সেই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে আর একটা নতুন খবর আসছে। সেটি হচ্ছে যে ককরোচ জনতা পার্টিকে নির্মূল করার জন্য বা ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে যখন মোদী সরকার সোচ্চার, সেই সময় মোদী সরকারের বিরুদ্ধে ককরোচ পার্টি কিন্তু ব্যাপকভাবে বিক্ষুব্ধ হয়ে পড়েছিল। সেখানে কৌশলের সাথে মোদী সরকার বা মোদী সেই ককরোচ পার্টিকে কিছুটা স্থিতির দিকে নিয়ে আসছে। যদিও সেটা একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে ককরোচ জনতা পার্টিকে কিন্তু তাদেরকে শান্ত করেছিল। সেই ভিডিওটা ব্যাপকভাবে ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং ফেসবুকের সেই ভিডিওটা মেটার পক্ষ থেকে ইতিমধ্যে তারা ডিলেট করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে, যার কারণে মেটার পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কারিগরি ত্রুটি। আসলে কি কারিগরি ত্রুটি, না অন্য কোনো এখানে উদ্দেশ্য আছে? আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সঙ্গে থাকবেন। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং সেই সাথে সাথে ভিডিও সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, পারলে আপনাদের মন্তব্য থাকলে কমেন্টস করে যাবেন। যে বিষয়টি আমরা প্রথমে ভিডিওতে আলোচনা করতে চাইছি সেটি হচ্ছে যে ইরানের অনুরোধে নাকি যুদ্ধ বন্ধ করা হয়েছে, এরকম দাবি তুলেছে ট্রাম্প। এবং সেই সাথে সাথে তিনি বলেছেন যে আলোচনা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে দুই পক্ষের। সেই আলোচনার মধ্যে দিয়ে দেখা যাক আসলে কোনো পজিটিভ বার্তা আসে না নেগেটিভ বার্তা আসে। ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যদি কোনো পজিটিভ বার্তা আসে সেক্ষেত্রে তারা পরবর্তী পদক্ষেপ নেবে শান্তি চুক্তির মাধ্যমে। আর যদি কোনো নেগেটিভ বার্তা আসে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণে যাবে ইরানের উপরে। কিন্তু সম্প্রতি একটা কথা উঠেছে যে যুক্তরাষ্ট্র আসলেই মূলত ইরান থেকে হামলা বন্ধ করেছে, ইরানের উপর হামলা বন্ধ করেছে অন্য কোনো উদ্দেশ্য আছে বা অন্য একটা কারণ দেখিয়েছে তারা। সেখানে প্রকাশ হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে যে তাদের যে ইনসেপ্টর যে মিসাইল ব্যবস্থা আছে সেটা নাকি ফুরিয়ে যাচ্ছে, যার কারণে যুক্তরাষ্ট্র যখন ইরানের উপর আক্রমণ করে পাল্টা জবাব যখন ইরান পক্ষ থেকে দেওয়া হয় সেটা প্রতিরোধ করার সক্ষমতা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হারিয়ে ফেলছে। এবং এই হারিয়ে ফেলার ভয়ই যুক্তরাষ্ট্র ইরান থেকে হুট করেই অঘোষিতভাবে তারা যুদ্ধ বন্ধ করে দেয় এবং ইরানও পাল্টা আক্রমণ বন্ধ করে দেয়। কারণ ইরানের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে ইরান হচ্ছে আক্রমণের বদলে আক্রমণ, হামলার বদলে হামলা, চোখের বদলে চোখ, এই নীতিতে বিশ্বাস করে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি আঘাত করে ইরানের উপরে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দেবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে। সেই সাথে সাথে যুক্তরাষ্ট্রের যে ট্রাম্পের যে একটা মন্তব্য যে ইরানের অনুরোধে এই যুদ্ধ বন্ধ করা হয়েছে, এই দাবিকেও সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগী। তিনি জানিয়ে দিয়েছেন যে ট্রাম্পের দাবিটা সম্পূর্ণ মিথ্যা, কারণ ইরান কখনোই তাদের যুদ্ধ নিজেদের নিয়ন্ত্রণে থাকাকালীন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যাবে না বা আলোচনায় বসতে রাজি হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে তারা বারবার অনুরোধ করছে ইরানকে যে তারা সমঝোতা আলোচনার মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতি একদিকে জ্বালানি সরবরাহের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাজারে তেলের স্থিতিশীলতা, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে যখন চাপ প্রয়োগ করছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপরে, সেই সময় তিনি ইরানের মাধ্যমে অর্থাৎ মধ্যস্থতাকারীর মাধ্যমে তারা ইরানকে আলোচনার টেবিলে বসাতে বা আলোচনার টেবিলে বসতে তারা রাজি করাতে সামর্থ্য হয়েছে। দর্শক, সেই সাথে সাথে আজকে যেটি বলতে চাইছি যে কেনই যুক্তরাষ্ট্র আজকে ইরানের উপর থেকে আক্রমণ বন্ধ করে দিল, এর পিছনে অন্তরালের কারণ কি দেখেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা তারা দাবি তুলেছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপর যত ধরনের আক্রমণ করেছে, মোটামুটি বড় ধরনের আক্রমণও বেশ কিছু আক্রমণ করেছে, কিন্তু সেই আক্রমণের পাল্টা জবাবটা ইরান কিন্তু অত্যন্ত কঠিনভাবে সেই জবাব দিয়েছে। মধ্যপ্রাচ্যের যে সমস্ত কারিগর, বিশেষ করে বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতার, সেই সাথে সাথে ওমানও, এই সমস্ত রাষ্ট্রগুলোকে সর্বশেষ ধরেছিল ইরাকে। এই সমস্ত রাষ্ট্র যে সমস্ত জায়গাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আছে, সেই সামরিক ঘাঁটিগুলোর যে ইনসেপ্টর বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, তারপর ক্ষেপণাস্ত্র মজুতগার, সেই সাথে সাথে বিভিন্ন যে যুদ্ধ বিমানগুলো আছে ব্যাপকভাবে ধ্বংসযোগ্য করে দিয়েছে ইরানের প্রশাসন। এবং এর ফলে আগামী দিনে যদি যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে বড় ধরনের সংঘাতে জড়িয়ে যায়
সেটার মাধ্যমে হয়তো ইরানকে যতটা না ক্ষতি করতে পারবে তার সাথে বড় ধরনের ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। কারণ ইরানের পক্ষ থেকে যদি পাল্টা আক্রমণ করা হয় সেইটাকে প্রতিরোধ করার সক্ষমতা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো কিন্তু ইতিমধ্যে তাদের সেই সক্ষমতা হারিয়ে ফেলেছে, যার কারণে খুব কৌশলে যুক্তরাষ্ট্র সেখান থেকে বের হয়ে আসতেছে। তারা হামলার পরিবর্তে এখন আলোচনার টেবিলে বসার মাধ্যমে সমঝোতা যাওয়ার মাধ্যমে এই নীতিতে বিশ্বাস করছে। পাশাপাশি তারা যুদ্ধের কৌশলও পরিবর্তন করছে, কারণ যুদ্ধটাকে যদি কন্টিনিউ করতে চায় তাহলে যুক্তরাষ্ট্রের যে ইনসেপ্টর মিসাইল ব্যবস্থা আছে সেটা ফুরিয়ে যাবে। সেই জায়গা থেকে আলোচনার টেবিলে বসে যুক্তরাষ্ট্রের যে মজুদ আছে সেটাকে আরো রিকাভার করার জন্য, মজুদটাকে আরো বাড়ানোর জন্য তারা এই সুযোগটা হাতে নিয়েছে। আর ইরান যুক্তরাষ্ট্রের আক্রমণের পাল্টা জবাব দিচ্ছে, পাশাপাশি ইরানও কিন্তু এই যুদ্ধের কৌশলটা ধরে ফেলেছে। কারণ তারা এখন এমন একটা নীতি বিশ্বাসী বা এমন একটা নীতি তারা হাতে নিয়েছে যেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের আক্রমণ না করে আক্রমণটাকে লম্বা করা, অর্থাৎ যুদ্ধটাকে কন্টিনিউ করা। যখন যুদ্ধটাকে কন্টিনিউ করতে পারবে যুক্তরাষ্ট্রের এই হামলাগুলো, ইরানের কৌশলটা দেখেন, এখানে বড় ধরনের একটা কৌশল নিয়েছে যে বড় ধরনের আক্রমণে যদি ইরানের পক্ষ থেকে করা হয় সেখানে যুক্তরাষ্ট্র একবারই যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো একেবারেই ধ্বংস করে দিতে পারবে। কিন্তু সেটার পাল্টা জবাব আবার কিন্তু যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণ করবে ইরানের উপর। সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে, ধ্বংসযোগ্য হবে, বিশাল ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু এই জায়গা থেকে ইরান একটু একটা কৌশলী হয়ে গেছে। কারণ ইরান কৌশলী হয়েছে এটাই যে যদি যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ময়দানে দীর্ঘদিন ধরে রাখা যায় তাহলে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রের মজুদ আছে, ড্রোনের মজুদ আছে, ক্ষেপণাস্ত্রের মজুদ আছে, এই মজুদগুলো ধীরে 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 ফুরিয়ে যাবে, কমে যাবে। তখন যুক্তরাষ্ট্র এমনিতেই নিজে মাথা নত করে যুদ্ধের ময়দান থেকে চলে আসবে। এর কারণে গত 15 দিনে যুক্তরাষ্ট্রের যে আক্রমণ ছিল ইরানের উপরে সেটার পাল্টা জবাব ইরান কিন্তু দিয়েছে, প্রত্যেকটা আক্রমণের পাল্টা জবাব দিছে। এই জবাবগুলো দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রকে আরো হিংসাত্মক করছে, আরো ধ্বংসাত্মক করেছে। যুক্তরাষ্ট্র পাল্টা আবার ইরানের উপর আক্রমণ, ইরান আবার পাল্টা আক্রমণ। এই আক্রমণ পাল্টা আক্রমণের ফলে যুক্তরাষ্ট্র কিন্তু যখন যুদ্ধে কন্টিনিউ করতে যাচ্ছে তখন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে ইরান এখানে খুব কৌশলের সাথে আমাদেরকে ফাঁদে পালানোর চেষ্টা করছে। দেখেন, এখানে বিশ্লেষকরা মনে করছে যে ইরানের কৌশলের কাছে যুক্তরাষ্ট্রের কৌশল এখানে কিন্তু হেরে গেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যখনই যুদ্ধটাকে কন্টিনিউ করতে যাচ্ছে তখনই কিন্তু তাদের পরিস্থিতিগুলো খারাপের দিকে যাচ্ছে। একদিকে তাদের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হচ্ছে, পাশাপাশি তাদের যে মজুদ আছে সেই মজুদটাও কিন্তু কমে যাচ্ছে। আর এর ফলে কি করছে, যুক্তরাষ্ট্র যে আসলে পরাশক্তি একটি রাষ্ট্র, তাকে অন্য পরাশক্তি রাষ্ট্র যারা আছে তারা ভেবেছিল যে যুক্তরাষ্ট্রের কাছে হয়তো বিপুল পরিমাণ, বিপুল সংখ্যক অস্ত্র ভান্ডার তাদের কাছে সবসময় জমা থাকে। সেই জায়গা থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের যে আসলে একটা বোগাস নীতিতে বিশ্বাসী বা যুক্তরাষ্ট্র যে সবসময় বোগাস একটা সাউন্ড দিয়ে থাকেন সেটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, সারা বিশ্ব কিন্তু এখন বুঝে ফেলছে যে আসলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিতে যতটা না মুখে বলে যে শক্তিশালী, তার চেয়ে কিন্তু আসলে ওরকম শক্তিশালী না। তারা যেটা বাস্তব চিত্রের মাধ্যমে তারা ধরতে পেরেছে সেটা হচ্ছে ইরান যুদ্ধে যখন কন্টিনিউ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভান্ডার যখন ফুরিয়ে যাচ্ছে, এই বিষয়টি কিন্তু সারা বিশ্বকে একটা মেসেজ দিচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে যেভাবে বলার চেষ্টা করে এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে সবার যে ধারণা ছিল যে হয়তো বা তাদের কাছে অস্ত্রের একটা বিশাল মজুদ আছে, ভান্ডার আছে, যেটা হয়তো কখনো ফুরবার নয়, ফুরে যাবে না কখনো হয়তো বা। কিন্তু ইরান যুদ্ধে এসে যখন যুক্তরাষ্ট্র এই প্রশ্নের সম্মুখীন হয়েছে, তাদের অস্ত্র ভান্ডার ফুরিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্র কিন্তু এখানে তাদের যে সক্ষমতা বা তাদের যে সারা বিশ্বকে দামিয়ে রাখার যে একটা কৌশল, সেই কৌশল থেকে কিন্তু তারা অনেকটাই এখানে প্রশ্নের মুখে পড়ে আছে। যেটা নিয়ে ইতিমধ্যে পেন্টাগন এবং হোয়াইট হাউসের মধ্যে কিন্তু তাদের মধ্যে ব্যাপকভাবে এই বিষয়গুলো নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে কিন্তু মতপার্থক্য সৃষ্টি হয়েছে। এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেট তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে মার্কিন যে প্রশাসন কর্মকর্তারা আছে তাদের উপর বেশ ক্ষিপ্ত এবং বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাদের কিন্তু তিনি বরখাস্ত করেছেন। কারণ ইরান যুদ্ধে তাদের সফলতা না পাওয়ার কারণে। ইরান যুদ্ধে তারা সফলতা পাচ্ছে না কেন, এই বিষয়টি যেমন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে হোয়াইট হাউসের ব্যক্তিদের সাথে তাদের কিন্তু মতপার্থক্য সৃষ্টি হয়ে গেছে। যেখানে ব্যর্থতা কোথায়, ইরানের পুরো আসলে কৌশলগত কি সমস্যা রয়েছে, যে যেখানে ইরানের মতো একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি রাষ্ট্র হিমশিম খেয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে। যেটা আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বিষয়টিকে তারা তুলে ধরে চেষ্টা করেছে, যেটা আমি এতক্ষণ বললাম যে যুদ্ধটাকে যখন ইরান চাচ্ছে যে আরো লম্বা হয়ে যাক, ইরানের পক্ষে ততই ভালো। যুদ্ধ যত ছড়িয়ে যাবে, যুদ্ধ যত লম্বা হবে, ইরান ততই সফল হবে, এখানে যুক্তরাষ্ট্র ততই ব্যর্থ হবে। যার কারণে যুক্তরাষ্ট্র অবশেষে এই বিষয়টা এসে বুঝতে পারছে। এই কারণে হুট করে তারা গত শনিবার থেকে আক্রমণ বন্ধ করে দিয়েছে। এই আক্রমণের বন্ধ করে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের পাল্টা জবাব যেটা ইরান দিয়ে থাকে সেটা বন্ধ হয়ে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এখন মধ্যস্থতাকারী দেশগুলো তাদের আলোচনার টেবিলে বসানোর জন্য চেষ্টা করছে এবং আলোচনার মাধ্যমে তাদের একটা সমাধানের পথ খুঁজে দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন এখানে কতটা কৌশলী হয়েছে ইরান। এর কারণে আন্তর্জাতিক বিশ্লেষকরা, সামরিক কর্মকর্তারা এবং সামরিক যে বিশ্লেষক যারা আছে তারা বরাবরই বলে আসতেছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কখনো ইরানকে পরাজিত করতে পারবে না।
অবশেষে যুক্তরাষ্ট্রকে পরাজিত হয়েই ফিরতে হবে, কিন্তু যুদ্ধটা যতটা কন্টিনিউ করবে যুক্তরাষ্ট্রের ক্ষতি ততটাই বেশি হবে, এবং ইরান যুদ্ধ যত লম্বা হবে ইরান ততই সফল হবে। তো আজকে এই যে আন্তর্জাতিক বিশ্লেষকদের যে মত, এই মতের সাথে আপনারা কতটুকু একমত না দ্বিমত, আপনাদের মন্তব্য অবশ্যই ক্লিয়ার করে যাবেন। সেই সাথে সাথে ভিডিওর শুরুতে যেটা শিরোনামে আমি বলেছিলাম যে ভারতে ককরোচ জনতা পার্টি যখন ক্ষিপ্ত, ঠিক সেই সময় মোদী সরকার বা মোদী তিনি খুব কৌশলে একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে ককরোচ জনতা পার্টি এই নেতাকর্মীদেরকে তাদেরকে শান্ত করার জন্য তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটা লম্বা একটা ভিডিওর মাধ্যমে বার্তা দেয় ভারত প্রধানমন্ত্রী মোদী। সেই মোদির ভিডিওটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে এতটাই ভাইরাল হয়, যেটা মোটামুটি একটা রেকর্ড, বিশ্ব রেকর্ড করে ফেলেছিল। হঠাৎ করে সেই ভিডিওটা ব্লক হয়ে যায়। এখন ফেসবুক মেটার পক্ষ থেকে বলা হচ্ছে যে দুঃখ প্রকাশ করে বলছে যে এটা আসলে কারিগরি ত্রুটির কারণে এটা ব্লক হয়ে গেছে, কিন্তু এর পিছনে আসলে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা বা অন্য কোনো ভৌগোলিক রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সেই বিষয়টি নিয়ে এখন অস্পষ্ট। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকে অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে বলার চেষ্টা করতেছে যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রভাব এখন দক্ষিণ এশিয়া অঞ্চলে শুরু হতে যাচ্ছে, যেটা নিয়ে ইতিমধ্যে আঞ্চলিক ভারতের মধ্যে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল, সে সাথে সাথে পাকিস্তানের সাথে ভারতের সাথে উত্তেজনা, আফগানিস্তানের সাথে উত্তেজনা, এই অঞ্চলটাকে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমেই আজকে মোদীর বিরুদ্ধে আবারও কিন্তু ককরোচ জনতা সোচ্চার হয়ে উঠছে বলে অনেকে এইভাবে দাবি তুলছে যে ককরোচ জনতা পার্টির সাথে হয়তোবা আমেরিকার কোনোভাবে কানেকশন আছে। এখন প্রশ্ন করতে পারেন যে মোদীর সাথে তো আমেরিকার ভালো সম্পর্ক আছে, সেক্ষেত্রে মোদীর সাথে আমেরিকা কেন ককরোচ জনতা পার্টির তার পক্ষ নিবে? দেখেন, ভৌগোলিক রাজনীতির পরিবর্তন সবসময় হস্তক্ষেপ করে হলো যুক্তরাষ্ট্র। সারা বিশ্বব্যাপী আঞ্চলিক রাজনৈতিকগুলো হস্তক্ষেপ করার চেষ্টা করে তিনি। তেমনি ভারতের রাজনীতিতে মোদী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মোদী সরকার এখন বর্তমানে অনেকটা কৌশল হয়ে গেছে। তারা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না হয়ে এখন সারা বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি তারা তাদের যে কিছুটা যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র যারা আছে তাদের সাথেও ভারতের মানে কৌশলী কূটনৈতিক সম্পর্কগুলো যুক্তরাষ্ট্র নেগেটিভ ভাবে দেখছে। এই জন্য এখন চাচ্ছে যে এই ভারতের মোদী সরকারকে কোনোভাবে হটিয়ে দিয়ে তাদের যে একদম মদতপৃষ্ট যে সমস্ত সমর্থক আছে যুক্তরাষ্ট্র ভিত্তিক, সেই সমস্ত ব্যক্তিদের ভিতরে থেকে কাউকে আবার ক্ষমতায় বসানো যায় কিনা, এটা যুক্তরাষ্ট্র কৌশলী হিসাবে মোদী সরকারের বিরুদ্ধে ককরোচকে খেপিয়ে তুলেছে বলে অনেকে অভিমত প্রকাশ করছে, অনেক বিশ্লেষকরা এরকম মতামত প্রকাশ করছে। দর্শক, আপনারা কি মনে করেন যে আজকে ককরোচ জনতা পার্টি নামের যে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি, যেটা ইতিমধ্যে মোদী সরকারের বিপক্ষে মাঠে নেমেছে, আসলে কি এদের সাথে যুক্তরাষ্ট্রের কোনো কানেকশন আছে কিনা, বা ভারতবর্ষের রাজনীতিতে যুক্তরাষ্ট্রে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করছে কিনা, সে বিষয়টি নিয়ে আপনাদের মতামত থাকলে আপনারা কমেন্টস করবেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, মন্তব্য থাকলে কমেন্টস করবেন, পারলে শেয়ার করে দিবেন। আবার রিকোয়েস্ট করবেন, চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।